পরের দিন সকালবেলা বিল্টুর মা ঘর থেকে বাইরে বের হয়ে দেখে তাদের আঙিনায় একটা বিশাল গাজর। এত বড় পাহাড়ের সমান গাজর দেখে কে ডাকে আমাকে? এই যে এইদিকে আমি ডাকছি, শুনতে পাচ্ছেন? এরপর বিল্টুর বাবার নজর যায় ওই বোতলে বন্দি দৈত্যটার দিকে। দৈত্যকে দেখে তার ভয়ে গা কাঁপতে লাগলো। এই যে দৈত্য ভাই, আমাকে ছেড়ে দিন, আমাকে প্রাণে মারবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আরে তুমি ভুল বুঝছো, আমি তোমাকেই ডাকছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করো। আমার কাছে সাহায্য? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এই বোতলের ছিপিটা খুলে দিয়ে আমাকে মুক্ত করে দাও। আজ 100 বছর হলো এক সন্ন্যাসী তার জাদুর শক্তি দিয়ে আমাকে বন্দি করে রেখেছে। আমাকে মুক্ত করে দাও ভাই, আমি তোমার কোনো ক্ষতিই করব না, বরং তোমার উপকার করব। তখন বোতলে বন্দি ওই দৈত্যের মুখে এই কথা শুনে বিল্টুর বাবার মনে দয়া হলো। সে ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নদীতে নামে। সে বোতলটি তুলে আনে আর তারপর বোতলের মুখ খুলে দিয়ে দৈত্যকে তার বন্দি জীবন থেকে মুক্ত করে দেয়। হা 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 হা। দৈত্য ভাই, আমি তোমাকে মুক্ত করেছি, এখন আমাকে বাড়িতে যেতে হবে। তুমি আমার অনেক উপকার করেছো ভাই, তোমার কোনো দরকার পড়লে আমাকে বলবে, আমি তোমাকে তখনই সাহায্য করব। দৈত্যের মুখে এই কথা শোনার পর বিল্টুর বাবা দৈত্যকে বলে, আমার ছেলে গাজরের হালুয়া খেতে চেয়েছে, কিন্তু আমি কোথাও গাজর খুঁজে পেলাম না, কি যে করি। তো সেটা আগে বলবে তো। এই নাও, এটা হলো জাদুর বীজ। 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এটা নিয়ে এসেছি আমি। এটা মাটিতে লাগিয়ে দিলেই যে সবজির নাম বলবে সেই গাছ হয়ে যাবে। তাই নাকি? তাই আমাকে মুক্ত করার জন্য এটা হলো তোমার পুরস্কার। দৈত্যের দেয়া সেই জাদুর বীজ নিয়ে এরপর বিল্টুর বাবা আবারও তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছে তিনি বাড়ির এক কোণে সেই জাদুর বীজটি লাগিয়ে দেয়। জাদুর বীজ, আমার গাজর দরকার। জাদুর বীজ লাগানোর পর বিল্টুর বাবা খেয়ে দিয়ে সেদিনের মতো রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতেই হঠাৎ করে বিল্টুদের পুরো বাড়ি কাঁপতে শুরু করলো। এ কি সর্বনাশ কাণ্ড, পুরো বাড়িটাই যে কাঁপছে। ও বিল্টুর বাবা, ওঠো না গো। আরে চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, ঝড়ের মধ্যে এমন একটু একটু হয়। পরের দিন সকালবেলা বিল্টুর মা ঘর থেকে বাইরে বের হয়ে দেখে তাদের আঙিনায় একটা বিশাল গাজর। এত বড় পাহাড়ের সমান গাজর দেখে সে অবাক হয়ে যায়। বিল্টুর বাবা, আরে ও বিল্টুর বাবা, তাড়াতাড়ি আসো, দেখে যাও এদিকে কি কাণ্ড হয়েছে। আরে বাপরে, এত বড় গাজর! গতকাল রাতে তাহলে এই গাজরটাই মাটি ফুঁড়ে উপরে উঠেছিল। বাবা, এই গাজরটা কি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ বাবা, এটা দিয়ে আমরা গাজরের হালুয়া বানাবো। আর কিছুক্ষণের মধ্যেই এই বিশাল গাজরের কথা গ্রামের সবাই জেনে গেল। আর সেটা দেখার জন্য মানুষজন দল বেঁধে বিল্টুদের বাড়িতে আসতে লাগলো।
বিশাল আকারের গাজরটাকে দেখছিল সেই অবাক হয়ে যাচ্ছিল। আরে বাপরে, এত বড় গাজর! বাবা এই নাও ছুরি, গাজরটাকে এখনই কাটো। বিল্টুর বাবা যখনই গাজরটাকে কাটতে গেল অমনি গেল ছুরিটা ভেঙে। আরে তুমি কি বোকা নাকি? এত বড় গাজর কি আর এই ছুরি দিয়ে কাটা যায়? তাহলে কি করব? আমার কাছে গাছ কাটার বড় করাত আছে, সেটা দিয়েই কাটতে হবে। তাহলে তাই করো। এরপর গ্রামবাসীরা সবাই মিলে একটা বড় মাচার উপরে বিশাল সেই গাজরটিকে তুললো আর করাত দিয়ে গাছ কাটার মতো করে কাটতে লাগলো। এতক্ষণে এই গাজরের কথা রাজার কানেও চলে গেছে। রাজা, মন্ত্রী, সৈন্য সবাই সেখানে উপস্থিত হলো গাজর দেখার জন্য। এত বড় গাজর আমি তো বাপের জন্মেও দেখিনি। বিল্টু, এই গাজর দিয়ে তুমি কি করবে? এত বড় গাজর তো আর আমাদের একার পক্ষে খাওয়া সম্ভব না। আমাদের জন্য কিছু রেখে পুরো গ্রামবাসীকে বাকিটা দিয়ে দেব। তারপর বিল্টুর মা গাজরের হালুয়া বানালো আর সেই হালুয়া প্রথমে খেতে দিল রাজা মশাইকে। তারপর পুরো গ্রামবাসী মজা করে সেই হালুয়া খাওয়া শুরু করলো। পুরো 7 দিন ধরে সেই হালুয়া খাওয়া হলো। প্রজাদের এই খুশি দেখে রাজাও ভীষণ খুশি। এই, কে কোথায় আছো? এত বড় গাজর চাষ করার জন্য বিল্টু ও তার বাবাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করো, আর বিল্টুর বাবাকে রাজপ্রাসাদে চাকরির ব্যবস্থা করে দাও, যেন সে বিল্টুর সব চাহিদা পূরণ করতে পারে। এরপর থেকে বিল্টুর যখন যা খেতে ইচ্ছে হতো তার বাবা তাকে তাই খাওয়াতে পারত। তারা অনেক কাকু, আমি তোমার কাছে এসেছি এক বিশেষ দরকারে। আমিও আমাদের গ্রামে ওই মাহিমের মতো সন্দেশের দোকান দিতে চাই, যাতে আমার বানানো সন্দেশ লোক বারবার খায়। কিন্তু আমি না, সন্দেশ কি করে বানাতে হয় তাই জানি না। তুমি কিছু একটা করো। আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি, তবে তুমি এই গাছটা নিয়ে যাও। শোনো, এটা কিন্তু কোনো সাধারণ গাছ না, এটা হলো জাদুর গাছ। এই গাছ তোমাকে অনেক সন্দেশ দিবে। এত ছোট গাছ দেখে বান্টি অবাক হয়ে যায়। বান্টি তার জাদুকর চাচাকে বলে, এ তো দেখছি একটা ছোট গাছ, এই গাছে কি করে সন্দেশ হবে? আরে বোকা, তোমাকে আগেই বললাম এটা জাদুর গাছ। অন্যান্য গাছ যেমন জল খেয়ে বড় হয়, তেমনি এই গাছ রক্ত খেয়ে বড় হয়। রক্তে বড় হয় মানে? তার মানে তুমি যত মানুষকে মেরে তাদের রক্ত এই গাছের গুঁড়িতে দেবে, এই গাছ ততই বড় হবে এবং গাছের ডালে ডালে সন্দেশ হবে। এই শুনে বান্টি অবাক হয়ে যায় এবং খুশি হয়। সে তার জাদুকর কাকার থেকে বিদায় নিয়ে সেই জাদুর গাছ সাথে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাহ, দারুণ জিনিস পেলাম। এবার মাহিমের সন্দেশের দোকান কদিনের মধ্যেই বন্ধ করিয়ে দেব। সবাই আমার ওই জাদুর গাছের সন্দেশের জন্য সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করবে। হা 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 হা। এরপর বান্টি ওই জাদুর সন্দেশ গাছটাকে নিজের বাড়িতে লাগায়। আগে গাছটার গোড়াতে ভালো করে জল দেই, তাহলে এটা তাড়াতাড়ি বড় হবে আর অনেক সন্দেশ হবে। এভাবেই বেশ কিছুদিন জল দিলেও ওই জাদুর গাছটি ছোটই থাকে, একটুও বড় হয় না। এটা দেখে বান্টির মন খুব খারাপ হয়ে যায়। ও আবার তার জাদুকর কাকার কাছে যায়। সব শুনে জাদুকর কাকা বলে,
বান্টি, তুমি মনে হয় আগের দিন আমার কথা ঠিকঠাক মতো শোনোনি। আমি বলেই দিয়েছিলাম ওটা কোনো সাধারণ গাছ না যে তুমি ওতে জল দেবে। জাদুর গাছে জল না, মানুষের রক্ত দিতে হবে, তাহলেই গাছে সন্দেশ পাবে। হা 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 হা। ভুলে যাওয়া এই গুরুত্বপূর্ণ কথাটি শুনে বান্টি নিজের বাড়িতে ফিরে আসে। এর 2 দিন পর ওই তো, ওই বাচ্চা ছেলেটা বাড়ির পাশ দিয়ে খেলতে যাচ্ছে। ওকেই বোকা বানিয়ে বাড়িতে নিয়ে আসতে হবে। তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমি মাহিম কাকার দোকানে যাচ্ছি সন্দেশ আনতে। আমি তো মাঠে খেলতে যাচ্ছিলাম, মা তখনই বলল সন্দেশ এনে দিতে। সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আত্মীয় আসবে তাই। তখন বান্টির মাথাতে একটা শয়তানি বুদ্ধি আসে। ও বাচ্চাটাকে বলে, সে কি, তোমার তো ওই মাহিমের দোকান থেকে সন্দেশ কিনে বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে তো খেলা অর্ধেক শেষ হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করো, আমার বাড়িতে এসো। আমিও খুব ভালো সন্দেশ বানাই, সেই সন্দেশ আজ বাড়িতে নিয়ে যাও। তাই নাকি? তাহলে খুব ভালো হবে। চলো তবে তোমার বাড়িতে, আমাকে 20 পিস সন্দেশ দাও। বান্টি ওই নিষ্পাপ শিশুটাকে বাড়িতে নিয়ে এসে চাকু দিয়ে তার গলা কেটে ফেলে, আর তার শরীর থেকে বেরোনো রক্ত একটা পাত্রে ভরে তা ওই জাদু গাছের গুঁড়িতে দিয়ে দেয়। আর তখনই দেখতে না দেখতে গাছের একটি ডালে 3টি সন্দেশ হয়। একটা মানুষ মারলাম আর মোটে 3টে সন্দেশ, এতে আমার কি হবে? আমাকে আরো অনেক মানুষ মারতে হবে, তাহলেই অনেক সন্দেশ পাবো। আসুন আসুন, আমার কাছে আসুন। আমি 5 টাকাতে 10টি সন্দেশ দেব। যে সন্দেশের স্বাদ ওই মাহিমের সন্দেশের থেকে কয়েক গুণ ভালো। আসুন, তাড়াতাড়ি আসুন, অফার কম সময়ের জন্য, ছুটে ছুটে আসুন। বান্টির মুখে এই কথা শুনে কয়েকজন মাহিমের দোকান ছেড়ে বান্টির কাছে ছুটে যায়। ওগুলো তো বিশেষ সন্দেশ, তাই বাইরে রাখা যায় না। আপনারা আমার সাথে আমার বাড়িতে চলুন। এই শুনে ওই কজন বোকা লোক বান্টির সাথে তার বাড়ির দিকে যায়, আর এদিকে মহিম পাশ থেকে সব শুনতে পায়। সন্দেশ বিক্রি করবে, তা আবার বাড়িতে? সে আবার কেমন? ওই বান্টিটা তো একদম ভালো মানুষ না। ওই মানুষগুলি কোনো বিপদে পড়বে না তো? যাই, একবার ওদের পেছনে পেছনে গিয়ে দেখে আসি। মহিম বুদ্ধি করে ওই বান্টি এবং মানুষগুলোর পিছনে যায়। বান্টি বাড়িতে এনেই ওই লোকগুলিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আমাদের বেঁধে ফেললে কেন? হা 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 হা। তোদের মেরে তোদের রক্ত এই জাদুর গাছে দেব, যার পরে গাছে অনেক সন্দেশ হবে। আর সন্দেশ বিক্রি করে আমি অল্প কদিনেই লাখপতি হয়ে যাব। মাহিম জানালার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে এবং বিপদ বুঝতে পেরে সে গ্রামের মানুষদের ডেকে আনতে ছোটে। বান্টি ওই বেঁধে রাখা মানুষদের মারতে যাচ্ছিল, ঠিক তখনই গ্রামের মানুষ বান্টির ঘরে ঢুকে পড়ে।
বান্টির এই বদমাশি দেখে সবাই খুব রেগে যায়। সেই বেঁধে রাখা মানুষগুলিকে মুক্ত করে সবাই মিলে বান্টিকে ভীষণ মারে এবং মেরে আধা মরা করে পুলিশের হাতে তুলে দেয় এবং সেই অভিশপ্ত জাদুর সন্দেশ গাছে আগুন ধরিয়ে দেয়।